হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত নেই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমাদের জন্য চলে এসেছি আবারও কিন্তু এসএসসি এমটিএসের আর একটি প্র্যাকটিস সেট নিয়ে। এটা আমাদের আজকের প্র্যাকটিস সেট নম্বর 7। এসএসসি এমটিএস 2024-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ক্লাস, যেখানে তোমাদের এসএসসি এমটিএস 2019 থেকে 23-এর জেনারেল অ্যাওয়ারনেসে যে কোশ্চেনগুলো এসেছিলো এমটিএসের, সেই কোশ্চেন থেকেই ইম্পর্টেন্ট যে সকল কোশ্চেনগুলো হয় সেগুলো বেছে বেছে তোমাদের জন্য প্র্যাকটিস করাচ্ছি। ঠিক আছে, 19 থেকে 23 আমাদের অলরেডি প্রত্যেকটা শিফট অনুযায়ী ক্লাস হয়ে গেছে। তো এই জন্যই আমরা এরপরে তোমাদের প্র্যাকটিস ক্লাসটা নিচ্ছি, যাতে তোমাদের আরও ভালো করে প্র্যাকটিসগুলো হয়ে যায়। তো চলো শুরু করে আজকে ক্লাসের প্রথম কোশ্চেন শুরু করার আগে তোমাদের বলি, যারা ক্লাসটাকে এখনও লাইক করোনি, তো শুরুতেই প্রথমেই বলবো সবাই লাইক করে দাও, বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। অবশ্যই শেয়ার করবে বন্ধুদের মাঝে। আর আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে, দেখতে পাচ্ছ, স্টাডি সাকসেস কোচিং সেন্টার। এইখানে অবশ্যই সবাই যুক্ত হয়ে যাবে। তো দেখো 1 নম্বর কোশ্চেনে কী রয়েছে, গিয়াসউদ্দিন তুগলকের মৃত্যুতে কে সিংহাসন আরোহণ করেন? গিয়াসউদ্দিন তুগলকের মৃত্যুতে কে সিংহাসন আরোহণ করেছিলেন? না, তিনি হচ্ছেন মোহাম্মদ বিন তুগলক আরোহণ করেছিলেন। তারপরে দেখো 2 নম্বর, রুকমিনী দেবী অরুন্ডালে কোন নৃত্যের একটি বিখ্যাত প্রবক্তা ছিলেন? রুকমিনী দেবী অরুন্ডালে খুবই ইম্পর্ট্যান্ট এসএসসি এমটিএসের ক্ষেত্রে, কেননা এটা কিন্তু বহুবার এসেছে। তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার 1, ভারতনাট্যম। রুকমিনী দেবী অরুন্ডালে, যিনি একজন কিন্তু ভারতনাট্যম নৃত্যশিল্পী। ভালো করে মনে রাখো, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, এরপরে চলে যাও 3 নম্বর কোশ্চেন, জাতীয় গ্রামীণ কর্মসংস্থান কর্মসূচি 1989 সালে ড্যাশের সাথে একীভূত হয়। জাতীয় গ্রামীণ কর্মসংস্থান কর্মসূচি 1989 সালে কার সাথে একীভূত হয়? নিচের অপশানগুলো দেখো, সব থেকে যে লাস্ট যেটা রয়েছে 4 নম্বর, জহর রোজগার যোজনার সাথে একীভূত হয়েছিল। তারপরে 4 নম্বর, রুকমিনী দেবী 1955 সালে পদ্মভূষণ, 1967 সালে সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ পেয়েছিলেন। তিনি নিম্নলিখিত কোন নৃত্যশিল্পীর সাথে যুক্ত ছিলেন? তো এভাবেও কিন্তু কোশ্চেনটা দিয়ে দিতে পারে। দেখো, রুকমিনী দেবী অরুন্ডালে এখনই তো আলোচনা করলাম তো, যিনি একজন ভারতনাট্যম নৃত্যশিল্পী। তো কোশ্চেনটা এভাবেও থাকতে পারে, এইভাবে একটু বড়ো করে লেন্দি আকারে দিয়ে দিতে পারে। এরপর চলে যাও 5 নম্বরে, সুগ্গি ভারতের ড্যাশ রাজ্যের একটি বিখ্যাত লোকনৃত্য। তো লোকনৃত্য থেকে তো কোশ্চেন তো অবশ্যই আসবে, তোমরা বারবার আমাদের প্র্যাকটিস সেটে পাচ্ছ, বা আমরা যে শিফট অনুযায়ী ক্লাসগুলো করেছি, তোমরা যদি সেখানে ক্লাসগুলো করে থাকো তাহলে কিন্তু জানতে পারবে যে লোকনৃত্য, উৎসব, এসব থেকে কিন্তু কোশ্চেন থাকবে। ঠিক আছে, তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে কর্ণাটক। সুগ্গি ভারতের কর্ণাটক রাজ্যের একটি বিখ্যাত লোকনৃত্য। তারপরে লিওনেল মেসি ড্যাশ খেলাধুলার একজন বিখ্যাত খেলোয়াড়। দেখো, যে সকল বিখ্যাত খেলোয়াড়গুলো রয়েছে, সে ফুটবল হোক বা ক্রিকেট, তো সেখান থেকে কিন্তু এইভাবে কোশ্চেন আসে, যে কোনো একটা নাম দিয়ে দিবে, তো সেখানে বলতে হবে তোমাদের যে ইনি কোন খেলার সাথে যুক্ত। তো লিওনেল মেসি তোমরা জানো একজন কিন্তু বিখ্যাত ফুটবলার, তাই কি না? তো ফুটবল খেলার সাথে যুক্ত। নিচের কোনটি ভিটামিন সি এর সবচেয়ে সমৃদ্ধ? ভিটামিন সি সবচেয়ে আমরা পাই কোথা থেকে? যে সকল টক জাতীয় ফল, এটা মনে রাখবে, টক জাতীয় ফল। তাহলে এখানে আমরা অপশানে যেটা দেখতে পাচ্ছ লেবু হয়ে যাবে আমাদের সঠিক আনসার। তারপরে 8 নম্বর দেখো, একটি ব্যাটারিতে কী ধরনের শক্তি রূপান্তর ঘটে? ব্যাটারির মধ্যে কী ধরনের শক্তি রূপান্তর হয়? না হচ্ছে বৈদ্যুতিক শক্তিতে রাসায়নিক শক্তি। এটা একটু অপশানটা গোলমাল রয়েছে। এটা রাসায়নিক শক্তি থেকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর ঘটে ব্যাটারিতে, তাই তো? একটু অপশানটা গোলমাল রয়েছে, তোমরা কারেকশান করে নেবে। 9 নম্বরটা দেখো, 2011 সালে আদমশুমারি অনুসারে নিম্নলিখিত কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে কোনটির লিঙ্গ অনুপাত সবচেয়ে কম? যে কেন্দ্রশাসিত অঞ্চলগুলো রয়েছে এদের মধ্যে লিঙ্গ অনুপাত সবচেয়ে কম কোনটি? সেটা হচ্ছে দমন ও দিউ। লিঙ্গ অনুপাত নিয়ে আগের দিন আলোচনা করেছি। তারপরে দেখো, ড্রিমস ফ্রম মাই ফাদার
ড্যাশের একটি আত্মজীবনী। এই আত্মজীবনীটা কার? বারাক ওবামার আত্মজীবনী। তারপরে দেখো গোরখপুর হলো ভারতের ড্যাশ রেলওয়ের সদর দপ্তর। গোরখপুর ভারতের উত্তর পূর্ব রেলওয়ের সদর দপ্তর। একটি অ্যাসিড এবং একটি ক্ষারের মধ্যে বিক্রিয়া ড্যাশ নামে পরিচিত। অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া কী নামে পরিচিত? না হচ্ছে প্রশমন প্রতিক্রিয়া নামে পরিচিত। হর্ষবর্ধনের দরবারের সভাকবি কে ছিলেন? হর্ষবর্ধনের দরবারের সভাকবি ছিলেন বাণভট্ট। আর বাণভট্ট সংস্কৃত ভাষায় হর্ষবর্ধনের জীবনী হর্ষচরিত রচনা করেছেন। তাহলে কোন ভাষাটা মনে রাখবে? সংস্কৃত ভাষা। হর্ষচরিত রচনা করেছেন কে? বাণভট্ট। হর্ষবর্ধন দরবারের সভাকবি ছিলেন বাণভট্ট। এরপরে দেখো 14 নম্বর, কোষের কোন উপাদানে কোষের বংশগত উপাদান ডিএনএ থাকে? কোষের কোন উপাদানে? হচ্ছে কোষের নিউক্লিয়াসের মধ্যে থাকে ডিএনএ। মেগাস্থিনিস ড্যাশের রাজসভায় একজন গ্রিক রাষ্ট্রদূত ছিলেন। মেগাস্থিনিস কার রাজসভায় একজন গ্রিক রাষ্ট্রদূত ছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায়। নেপাল ভারতের নিচের কোন রাজ্যের সাথে তার সীমানা ভাগ করে না? বলো। নেপাল কি বলেছিলাম? এ ধরনের কোশ্চেন আসে আগের ক্লাসে। দেখো, এটা হচ্ছে মণিপুরের সাথে তার রাজ্যের সীমানা ভাগ করে না। সেখানে আমি এক্সট্রা নোটিসে দিয়েছিলাম। উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, বিহার, সিকিম এবং পশ্চিমবঙ্গ সঙ্গে নেপালের সীমানা রয়েছে। আর নেপাল আমাদের ভারতের কোন দিকে রয়েছে? উত্তর দিকে রয়েছে। উত্তরে চীন, নেপাল, ভুটান, তাই তো? এরপরে দেখো 17 নম্বর কোশ্চেন, স্বর্ণ সিং কমিটির সুপারিশের ভিত্তিতে ড্যাশ সংবিধান সংশোধনী আইন 1976 দ্বারা সংবিধানের ভাগ 4A তে মৌলিক কর্তব্যগুলিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই কোশ্চেনটাও ভেরি ইম্পর্ট্যান্ট। এটা সঠিক অ্যান্সার আসবে 42তম সংশোধনী। খুবই ইম্পর্ট্যান্ট কিন্তু এই 42তম সংশোধনী, ঠিক আছে? এরপরে দেখো 18 নম্বর, ভারতে প্রথম হাইকোর্ট ড্যাশ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। আমাদের ভারতের প্রথম হাইকোর্ট কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1862 সালে। 1862 সালে হয়েছিল। 1895 সালে মহাত্মা গান্ধী অন্যান্য ভারতীয়দের সাথে জাতিগত বৈষম্যের বিরুদ্ধে লড়াই করার জন্য ড্যাশ প্রতিষ্ঠা করেছিল। কি প্রতিষ্ঠা করেছিল? নাটাল কংগ্রেস প্রতিষ্ঠা করেছিল। নাটাল কংগ্রেস। পদ্মা সুব্রমণিয়াম নিচের কোন নৃত্যশৈলীর একজন সুপরিচিত নৃত্যশিল্পী? পদ্মা সুব্রমণিয়াম, যিনি একজন ভারতনাট্যম নৃত্যশিল্পী। ফার্ন কোন প্রজাতির উদ্ভিদের উদাহরণ? ফার্ন টেরিডোফাইটার উদাহরণ। গ্রিক শাসক সেলুকাস নিকেটর চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে যে দূত পাঠিয়েছিলেন তিনি ছিলেন কে? সেলুকাস নিকেটর চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে যে দূত পাঠিয়েছিলেন তিনি হলেন মেগাস্থিনিস। আর মেগাস্থিনিস বলে ওই যে ইন্ডিকা বইটি লিখেছেন কে? মেগাস্থিনিস। তারপরে 23 নম্বর, নিউটনের গতির প্রথম সূত্রটি ড্যাশ নামেও পরিচিত। নিউটনের যে 3টে গতিসূত্র রয়েছে তার মধ্যে প্রথম সূত্র যেটা হচ্ছে জড়তার সূত্র নামেও পরিচিত। কোন নদীটি ভারতের উপদ্বীপীয় তৃতীয় বৃহত্তম এবং ওড়িশা রাজ্যের বৃহত্তম নদী? ভারতের উপদ্বীপের তৃতীয় বৃহত্তম এবং উড়িষ্যা রাজ্যের বৃহত্তম নদী সেটা হচ্ছে কোনটা? সেটা হচ্ছে মহানদী। অপশন নাম্বার 2 সঠিক অ্যান্সার। দাক্ষিণাত্য মালভূমি ভারতের একটি ত্রিভুজাকার স্থলভাগ যা ড্যাশ নদীর দক্ষিণে অবস্থিত। দাক্ষিণাত্য মালভূমি কোন নদীর দক্ষিণে? নর্মদা নদীর দক্ষিণে অবস্থিত। যারা ক্লাসটাকে এখনও পর্যন্ত লাইক করোনি তো অবশ্যই বলবো লাইক করে দাও। লাইক এবং শেয়ার দুটো একসঙ্গে করে দেবে। লাইক করতে তো আর তোমাদের জন্য পয়সা লাগছে না, কিন্তু ওটা আমাদের অনেক হেল্পফুল হয় তোমাদের একটা লাইক। তো অবশ্যই বলবো যে লাইকটা করে দাও এবং বন্ধুদের মাঝে তাহলে শেয়ার করে দাও। নিজেদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ যেখানে পরামোট বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। 26 নম্বর দেখো, নিচের কোন বিদ্রোহ 1855 থেকে 56 সালের মধ্যে ঘটেছিল? 1855 থেকে 56 সালের মধ্যে ঘটেছিল কোন বিদ্রোহ? সেটা হচ্ছে সাঁওতাল বিদ্রোহ। সাঁওতাল, অপশন নাম্বার 1 সঠিক অ্যান্সার। এরপরে দেখো 27 নম্বর কি রয়েছে, প্রাচীর
বৈশাখী ফসল কাটার উৎসব বছরের কোন মাসে পালিত হয়? বৈশাখী ফসল কাটার উৎসব এটা পালিত হয় এপ্রিল মাসে। রামপা মন্দির কোন ঈশ্বরকে উৎসর্গ করা হয়েছিল? রামাপ্পা মন্দির কোন ঈশ্বরকে উৎসর্গ করা হয়েছে? ভগবান শিবকে উৎসর্গ করা হয়েছে। কোন ধরনের বনে শ্যাওলা ও লাইকেন পাওয়া যায়? শ্যাওলা ও লাইকেন পাওয়া যায় তুন্দ্রা বনে। নিচের কোন ধারা সরকারি কর্মসংস্থানের ক্ষেত্রে সুযোগের সমতা উল্লেখ করা হয়েছে? সরকারি কর্মসংস্থানের ক্ষেত্রে সুযোগের সমতা, এটা হচ্ছে ধারা 16। আগের দিন তোমাদের 15 বলেছিলাম, 16টা বাদ দিয়ে 17, 18, 19, 20, 21 কি এই ধারাগুলো নিয়ে আলোচনা করে দিয়েছিলাম। তো আজকে 16টা দিয়ে দিলাম এখানে। 16 নম্বর ধারা, যেটা হচ্ছে সরকারি কর্মসংস্থানের ক্ষেত্রে সুযোগের সমতা উল্লেখ করে। 31 নম্বর দেখো, কোন নদী দক্ষিণ গঙ্গা নামেও পরিচিত? দক্ষিণ গঙ্গা নামে পরিচিত গোদাবরী নদী। এ লাইফ অফ দ্য জিনিয়াস, দ্য ম্যান হু নো ইনফিনিটি। ভারতীয় গণিতবিদ ড্যাশের আত্মজীবনী, বলো কোন গণিতবিদের এই আত্মজীবনী? এ লাইফ অফ দ্য জিনিয়াস, দ্য ম্যান হু নো ইনফিনিটি, এটা হচ্ছে বিখ্যাত গণিতবিদ শ্রীনিবাস রামানুজনের জীবনী। আসামে কোন ফসল কাটার উৎসব বিখ্যাতভাবে পালিত হয়? তো আসাম মানেই কি মনে থাকবে? বিহু উৎসব, তাই তো? ভোগালী বিহু হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। নিম্নলিখিত সামাজিক ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে কোনটি রাজা রামমোহন রায় দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল? এটাও আসে বারবার কোশ্চেন। তো এটা হচ্ছে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। 1947 সালে ভারতে ব্রিটিশ শাসনের অবসান হলে সাক্ষরতার হার ছিল মাত্র ড্যাশ। 1947 সালে যখন ব্রিটিশ শাসন হ্রাস পায় তখন ভারতের সাক্ষরতার হার ছিল কত? তখন ছিল 12%। আর 2011 সালের আদমশুমারি অনুসারে তখন সাক্ষরতার হার ছিল 74.04%। ঠিক আছে, এরপরে চলে যাও 36 নম্বর। ওস্তাদ সাফাত আহমেদ খান নিচের কোন যন্ত্রের জন্য সবচেয়ে বেশি পরিচিত ছিলেন? তো ইনি ছিলেন একজন তবলা বাদ্যযন্ত্রের সাথে বেশি পরিচিত ছিলেন। বিশ্বের প্রাচীনতম টেনিস টুর্নামেন্ট কোনটি? বিশ্বের প্রাচীনতম টেনিস টুর্নামেন্ট সেটা হচ্ছে উইম্বলডন, যেটা বিশ্বের প্রাচীনতম টেনিস টুর্নামেন্ট। কোন কেন্দ্রশাসিত অঞ্চলের নিজস্ব একটি উচ্চ আদালত আছে? কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর মধ্যে সেটা হচ্ছে দিল্লির নিজস্ব উচ্চ আদালত রয়েছে। প্রার্থনা সমাজ প্রতিষ্ঠাতা কে ছিলেন? আত্মারাম পাণ্ডুরঙ্গ ছিলেন। কোন উদ্ভিদ কলা মাটি থেকে কাণ্ড এবং পাতায় জল ও খনিজ পদার্থ পরিবহনের কাজ করে? বলো কোন উদ্ভিদ? জাইলেম কি করে? মাটি থেকে কাণ্ড এবং পাতায় জল ও খনিজ পদার্থ পরিবহনে কাজ করে। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভারতের সংবিধানে একটি মৌলিক অধিকার? সংবিধানের মৌলিক অধিকার যদি তোমরা পড়তে চাও তো অবশ্যই আলাদাভাবে ক্লাস রয়েছে, সেটা দেখে নিতে পারো। মৌলিক অধিকার নিয়েই ক্লাস রয়েছে। মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য দুটো নিয়েই ক্লাস রয়েছে। দুটো থেকেই এক্সামে কিন্তু তোমাদের কোশ্চেন আসে। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার 3, স্বাধীনতার অধিকার। কোন অ্যাসিড পেটে প্রবেশকারী ব্যাকটেরিয়া ধ্বংস করে? আমাদের পেটে প্রবেশকারী ব্যাকটেরিয়াকে ধ্বংস করে কোন অ্যাসিড? সেটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড। বৈশাখী উৎসব প্রধানত ড্যাশ এবং ড্যাশ রাজ্যে পালিত হয়? বৈশাখী উৎসব কোন রাজ্যে পালিত হয়? পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যে পালিত হয়। কোন যুদ্ধের ফলে বিজয়নগর সাম্রাজ্য ধ্বংস হয়েছিল? বিজয়নগর সাম্রাজ্য ধ্বংস হয়েছিল তালিকোটার যুদ্ধে। আর এই তালিকোটার যুদ্ধ যেটা 1565 সালে হয়েছিল, বিজয়নগর সাম্রাজ্য এবং দাক্ষিণাত্য সুলতানদের মধ্যে সংঘটিত হয়েছিল।
বিজয়নগর সাম্রাজ্য এবং দাক্ষিণাত্য সুলতানের মধ্যে সংগঠিত হয়েছিল। মহাবলীপুরম স্মারক সমূহ ড্যাশ রাজবংশের স্থাপত্যে নির্মিত হয়েছিল। মহাবলীপুরম স্মারক সমূহ যেটা চান্ডেলা, তাই তো? একদম না, পল্লব রাজবংশের স্থাপত্যে নির্মিত হয়েছিল। ভি সত্যনারায়ণ শর্মা 1970 সালে ড্যাশ নৃত্যের ক্ষেত্রে অবদানের জন্য পদ্মশ্রীতে ভূষিত হয়েছিলেন। ভি সত্যনারায়ণ শর্মা, যিনি কুচিপুড়ি নৃত্যের অবদানের জন্য পদ্মশ্রীতে ভূষিত হয়েছিলেন 1970 সালে। 47 নম্বর, ভারতীয় জাতীয় কংগ্রেসের ড্যাশ সালে তার মাদ্রাজ অধিবেশন ভারতের জন্য একটি সংবিধান প্রণয়নের উদ্দেশ্যে একটি সর্বদলীয় বৈঠক আয়োজন করে। কত সালে? 1927 সালে। 2011 সালের আদমশুমারি অনুসারে কোন কেন্দ্রশাসিত অঞ্চলে 2001 থেকে 2011 মধ্যে সর্বোচ্চ দশকের জনসংখ্যা বৃদ্ধির হার রয়েছে? সবথেকে বেশি জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে 2001 থেকে 2011 কোন কেন্দ্রশাসিত অঞ্চল? দাদরা ও নগর হাভেলি। নিচের মধ্যে কে ঠুমরি রানী নামে পরিচিত? ঠুমরি রানী বলো। তিনি হচ্ছেন গিরিজা দেবী। তিনি সেনিয়া এবং বেনারস ঘরানার একজন ভারতীয় শাস্ত্রীয় গায়িকা। লাস্ট কোশ্চেন আজকে ক্লাসের, কোন যুদ্ধের পর অশোক বলপূর্বক রাজ্য দখলের নীতি ত্যাগ করেন? বা কোন যুদ্ধের পর অশোক বৌদ্ধ ধর্ম দীক্ষা নিয়েছিলেন? দুটোরই অ্যান্সার একই হবে, সেটা হচ্ছে কলিঙ্গ যুদ্ধ। অপশান নাম্বার 1 সঠিক অ্যান্সার। ঠিক আছে, আর দুটো কোশ্চেন ভালো করে মনে রাখো, দুটোই কিন্তু এমটিএসের প্রিভিয়াস ইয়ারে এসেছে, পরবর্তীতে আসার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল মোট 50খানা কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো প্রত্যেকটাই। তো যদি এখনও ক্লাসটায় কেউ লাইক না করে থাকো, যদি কেউ বাকি থাকো, তো অবশ্যই লাইকটা করে দাও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দাও। এবং সেই সঙ্গে আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে স্টাডি সাকসেস কোচিং সেন্টার, এখানে যুক্ত হলে তোমরা ক্লাসের পিডিএফ পেয়ে যাবে, পিডিএফ সম্পূর্ণ ফ্রিতে, কোনো পয়সা লাগবে না, উত্তর সহ পিডিএফ পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে। তো অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে যাও।